রাজনীতি জটিল থেকে জটিলতর হচ্ছে এবং এতটা জটিল হয়ে পড়েছে যে এটার কোনো পলিটিক্যাল সমাধান আমার কাছে এই মুহূর্তে আছে বলে মনে হচ্ছে না। যথাসময়ে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনটা সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে এবং জনগণ দল বেঁধে মনের আনন্দে, বিজয়ের আনন্দে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে। এইরকম অবস্থা বাংলার কোনো জনপদে নেই। প্রায় সব জায়গাতেই বিএনপির একাধিক প্রার্থী আছেন এবং থাকবে এবং এটি ক্রমশ বাড়তে থাকবে এবং প্রতিটি নির্বাচনী এলাকাতে ঠিক 2024 সালে আওয়ামী লীগের যে দুরবস্থা হয়েছিল যে নিজেদের প্রার্থীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং সেই সংঘর্ষ শেখ হাসিনা নিজের হাতে বন্ধ করার চেষ্টা করেছেন এবং তার সমস্ত প্রশাসন মিলিটারি পাওয়ার দিয়ে তারপরেও তিনি বলতে গেলে 99.99% ব্যর্থ হয়েছেন এবং আওয়ামী লীগকে সর্বনাশ করে দিয়েছে 2014 সনের এই একতরফা আমির নির্বাচন। একইভাবে বর্তমান যে পরিস্থিতি সেখানে প্রশাসনের উপর বিএনপির কোনো কমান্ড নেই এবং দলের প্রতিও বিএনপির যে এরকম কমান্ড আছে যে তার কথা মতো সমস্ত স্বতন্ত্র প্রার্থীরা উইথড্র করবে এরকম মনে হচ্ছে না। ফলে প্রতিটি ক্ষেত্রেই 2 জন 3 জন 4 জন 5 জন করে শক্তিশালী প্রার্থী দাঁড়িয়ে যাবে এবং তারা মরে যাবে, একে অপরের জন্য জীবন দেবে, মানে প্রতিপক্ষের জন্য জীবন দেবে, কিন্তু নির্বাচনে মাঠ ছাড়বে না। এটি মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করবে বিএনপি নামক দলটির অস্তিত্বে। 2 নম্বর হলো এই যে বিএনপির যে অন্তর্ঘাত বা তাদের যে শক্তিমত্তা বা তাদের জনপ্রিয়তা, হোয়াটএভার মেবি আপনি যা কিছু বলেন না কেন, প্রতিটা এলাকাতে তারা যে আধিপত্য বিস্তার করে আছে, ভোটের ময়দানে এই আধিপত্যকে চ্যালেঞ্জ করার মতো কোনো রাজনৈতিক বিকল্প শক্তি এই মুহূর্তে নেই। জামাত এই মুহূর্তে জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করছে, তারা সাংগঠনিকভাবে তৎপরতা দেখাচ্ছে, কিন্তু এটা তৃণমূলে নয়। এমনকি ডক্টর শফিকুর রহমান জামাতের আমির, তিনি যদি মিরপুরের যে সিটটিতে দাঁড়াবেন, ধরেন একটা সিটটিতে তিনি দাঁড়ালেন, এখন সেই সিটে যদি ডিপজল প্রার্থী হয় কিংবা ইলিয়াস মোল্লার যে ভাই তিনি প্রার্থী হন কিংবা এস এ খালেক সাহেবের ছেলে সাজু, মানে মিরপুরতে যে কয়টি সিট আছে ওনারাই সাধারণত প্রার্থী হন, এস এ খালেকের পরিবার আর মোল্লা পরিবার। তো মোল্লা পরিবার মানে এখলাসউদ্দিন মোল্লা, ইলিয়াস মোল্লার বড় ভাই। এখলাসউদ্দিন মোল্লা বিএনপি করেন, আবার ইলিয়াস মোল্লা আওয়ামী লীগ করেন। তো মোল্লা পরিবার। এর বাইরে সেখানে সেই ডিপজল আছেন, চলচ্চিত্রের যে নায়ক ভিলেন, তিনি ওখানে যথেষ্ট শক্তিশালী, একসময় কমিশনার ছিলেন। তো এই 3 জন মানুষকে, অর্থাৎ সাজু সাহেবকে, অর্থাৎ এস এ খালেক সাহেবের ছেলে সাজু সাহেব কিংবা তার বড় ভাই মহসিন, মহসিন তো এখন আসবে না, সাজুই হয়তো ইলেকশন করবেন। তো সাজু সাহেবকে, এখলাসউদ্দিন মোল্লাকে বা ডিপজলকে নির্বাচনের ময়দানে জামাত শত চেষ্টা করে মিরপুরের মতো জায়গাতে তারা দাঁড়াতে পারবে না। ধানমন্ডির কথা চিন্তা করেন, সেখানে অন্তত 5 জন প্রার্থী আছে বিএনপির, ধানমন্ডিতে 5 জন প্রার্থী আছে এবং এদের অর্থবিত্ত ক্ষমতা সবকিছু আছে। মতিঝিলের কথা চিন্তা করেন, কোথায়, মানে ব্যাপার হলো এমনি আপনি জনপ্রিয়তা দেখাচ্ছেন, অনেক লোক আপনার আসছে, বাইতুল আকরামে বড় বড় মিটিং হচ্ছে, কিন্তু নির্বাচনের ময়দানটা সম্পূর্ণ আলাদা। যখনই নির্বাচনের ময়দানটা যাকে বলে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, পুরো জিনিসটাই বিএনপির নিয়ন্ত্রণে চলে যাবে এবং সেই যে নিয়ন্ত্রণে চলে যাবে, মাঠে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এটি বিএনপির জন্য মারাত্মক বিপর্যয় হয়ে পড়বে, আইন শৃঙ্খলার জন্য মারাত্মক বিপর্যয় হয়ে পড়বে। নির্বাচন পূর্ববর্তী সময় এবং নির্বাচন পরবর্তী সময়ে কয়জন বাঁচে, কয়জন টিকে এবং কি পরিস্থিতি হয়, এটা নোবডি নোজ। 1। 2 নম্বর হলো যে নির্বাচন পূর্ববর্তী সময় এখন প্রতিদিনই পরিস্থিতি অবনতি হচ্ছে, আইন শৃঙ্খলা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা, অর্থনীতি একেবারে খুবই খারাপ অবস্থা। তারপর রাজনৈতিক দলগুলোর মধ্যে বন্ধুত্ব বন্ধন এটি গড়ছে না, বরং যাকে বলা হয় একুল ভাঙছে অকুল, মানে আর গড়ছে না, শুধু ভাঙছে আর ভাঙছে, বিশ্বাস ভালোবাসা সবকিছু। এবং আমরা প্রথম দিকে যেটা মনে করেছিলাম যে ইসলামিক দলগুলো সব এক হয়ে যাবে, অর্থাৎ জামাত, হেফাজত, চরমনাই সব এক হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত তারা মৌখিকভাবে কথাবার্তা বলছে, দেখা সাক্ষাৎ করছে, কিন্তু এক হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। তো এই অবস্থাতে যেটা হলো যে পুরো রাজনীতির হিসাব নিকাশ প্রতিদিনই পাল্টে যাচ্ছে, আর পাল্টে যাওয়ার কারণে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন। অনেকে বলছেন যে এটা তো পলিটিক্যাল কোনো সলিউশনে যাবে না, আবার একটা 1-11-এর কথা বলছেন, আবার একটা 2-11-এর কথা বলছেন, কেউ সেনা শাসনের কথা বলছেন, তারপরে আবার অনেকে ওয়েলকাম জানাচ্ছেন যে এর পরিবর্তে এই এখন যে অস্থির অস্বস্তিকর অবস্থা যাচ্ছে, এর সাথে বরং সেনাবাহিনী সরাসরি ক্ষমতা নিয়ে 5 বছর চালায়, অসুবিধা কি। আবার নতুন আরেকটা গ্রুপ বের হয়ে গেছে যারা বর্তমান ইউনূস সরকারকে আরো 5 বছর রেখে দিতে চাচ্ছেন। তাদের বক্তব্য হলো যে এরা তো চাঁদাবাজি করছে না, এরা তো ঘুষ দুর্নীতি করছে না, ঘুষ দুর্নীতি করছে তো অন্য মানুষ, দখলবাজি করছে না। এই ভদ্রলোক ডক্টর মোহাম্মদ ইউনূস, তার একটা ইন্টারন্যাশনাল আইডেন্টিটি আছে, ক্রেডিবিলিটি আছে এবং এই বয়সে তিনি ছুটতে পারছেন, হাঁটতে পারছেন, কথা বলতে পারছেন, কথার ভিতরে কোনো জড়তা নেই এবং তিনি মানুষকে বোঝাতে পারছেন, এখনো লোকজন তার প্রতি আশাহত হয়নি, তাকে গালাগাল দিচ্ছে না।
আওয়ামী লীগের লোকজন গালাগাল দিচ্ছে, কিন্তু তাকে জেনারেল পাবলিক এখনো পর্যন্ত তাকে কিন্তু কেউ গালাগাল দিচ্ছে না। বরং যে সমস্ত ইসলামী বক্তা তাকে সুদখোর বলে ওয়াজে খুবই বিশ্রী ভাষায় গালাগাল করতেন, এখন তারা তাকে দেবতা হিসেবে বা তাকে অলি আল্লাহ হিসেবে চিহ্নিত করার জন্য নানা রকম বক্তৃতা বিবৃতি